মামা হেসে ঠিক আছে বলে এরপর সিগারেট খেতে থাকি। দুই বন্ধু। হঠাৎ একটু সামনে তাকিয়ে দেখি কয়েকটা ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। রাসেলকে বলি, তুই থাক, আমি আসছি একটু। আজ ছেলেগুলো গেল রে। আমি হাসতে হাসতে ছেলেগুলোর সামনে যেতেই মেয়েটাকে দেখে চমকে উঠি। এটা তো সেই মেয়েটা আজ কলেজের সামনে যাকে আই লাভ ইউ বলেছি। মেয়েটা আমাকে দেখে দৌড়ে আমার পেছনে এসে আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে। ভয়ে কাঁপছে মেয়েটা। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে ঘামতে শুরু করে। একজন বলে, শরীফুল ভাই আপনি? তোদের সেদিনের মাইরে হয়নি তাই না? সবাই এসে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। সব কটাকে লাথি মারতেই দূরে গিয়ে পড়ে। ওড়নাটা দিয়ে সবাই লাইনে দাঁড়া। আমার কথা মতো ওড়না দিয়ে সবাই লাইনে দাঁড়ায়। আমি মেয়েটার গায়ে ওড়না জড়িয়ে দিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে সব কয়টার গালে থাপ্পড় দিয়ে বলি, নেক্সট টাইম যদি এই ভুল করতে দেখি সেদিন আর ছেড়ে দিব না, যা এখান থেকে। ছেলেগুলো ঠিক আছে বলে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা আমাকে বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, আমার আই লাভ ইউ এর জবাবটা দিলেই হবে। আবার শুরু হয়ে গেছে না? এই আপনি কি মাস্তান নাকি বখাটে? তোমার কি মনে হয়? সেদিন বখাটে মনে হয়েছে, আজ মাস্তান। হ্যাঁ ম্যাডাম, আমার বন্ধু বখাটে বা মাস্তান কোনোটাই নয়, অন্যায়ের প্রতিবাদ করে। আর এটা অনেকে মাস্তানি মনে করে। এখন আপনি বলুন তো, যদি সময় মতো আমার বন্ধু আপনাকে না বাঁচাতো তাহলে আপনার কি হতো? তুই এখানে কি করছিস? গিয়ে চা খাজা। আর তুমি চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। বাহ, আমি এখন কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। এত কথা না বলে বাইকের চাবি দে তো। মেয়েটা আমাদের কথা শুনে খিলখিল করে হেসে দেয়। রাসেল বাইকের চাবি দিয়ে চলে যায়। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলে, এমন করে তাকিয়ে আছেন কেন? নজর লেগে যাবে তো। নজর লাগতে দাও, ক্ষতি নেই। তুমি রাজি থাকলে আজই বউ করে নিয়ে যাই। আপনি তো দেখছি সত্যিই পাগল। লজ্জা শরম কিছুই নেই। এমন ঠোঁটকাটা কেন আপনি? যাকে ভালোবাসি তাকে বলতে আবার লজ্জা কিসের? লেট করলে দেখা যাবে অন্য কেউ এসে নিয়ে যাবে। আপনার সাথে কথাই আমি পারবো না। আচ্ছা, এখন কি আমাকে বাসায় পৌঁছে দিবেন নাকি এখানে দাঁড়িয়েই কথা বলবেন? আমি ঠিক আছে বলে গিয়ে বাইকে নিয়ে আসতেই মেয়েটা বাইকে উঠে আমার কাঁধে হাত রাখে। বাইক চলছে আপন গতিতে। একটু পর একটা বাসার সামনে এসে মেয়েটা বাইক থামাতে বলে। বাইক থেকে নেমে বলে, ধন্যবাদ আমাকে বাসায় পৌঁছে দেবার জন্য। আপন মানুষকে ধন্যবাদ দিতে হয় না। আচ্ছা তুমি কিন্তু এখনো তোমার নামটাই বললে না। আমি আরোহী জান্নাত ফাতেমা। আর আপনার? আমি শরীফুল। আচ্ছা এখন যাই, পরে আবার কথা হবে। কাল আবার আসবেন কলেজের সামনে? সামথিং সামথিং নাকি? কচু, এমনি জিজ্ঞেস করেছি। ঠিক আছে, বলতে হবে না, যান। ঠিক 4টায় তোমার অপেক্ষায় থাকবো। ফাতেমা হাসতে হাসতে চলে যায়। আমি বাইক নিয়ে চলে আসি রাসেলের কাছে। এরপর দুজনে চা খেয়ে বাসায় চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে আসি অফিসে। কাজ করতে করতে 3টা বেজে যায়। অফিস থেকে বের হয়ে চলে আসি ফাতেমার কলেজের সামনে। দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। একটু পর ফাতেমা বের হয়ে আমার সামনে এসে বলে, জানি, অভ্যেস হয়ে গেছে, চাইলে তো সারা যায় না। এগুলো খেলে আমি আর আপনার সাথে কথা বলবো না। এগুলো না খেলে ভালোবাসবে আমায়? আগে এগুলো ছাড়েন, তারপর বলবো। ঠিক আছে, এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম। এবার বলো। আমার মাথায় হাত রেখে কসম করে বলুন, আর কখনো এসব খাবেন না। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ফেলে দিয়ে ফাতেমার মাথায় হাত রেখে বলি, এই তোমার মাথায় হাত রেখে বলছি, আর কখনো সিগারেট খাবো না। ফাতেমা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে। আমি 440 ভোল্টে ঝটকা খাই। আর কিছু না ভেবে ফাতেমাকে জড়িয়ে ধরি। একটু পর ছেড়ে দিয়ে ফাতেমার কপালে চুমু দিতেই ও চোখ বন্ধ করে ফেলে। শরীফুল আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি শুনেছি আজকাল নাকি ছেলেরা মেয়েদের সাথে কিছুদিন ভালোবাসার অভিনয় করে তারপর ছেড়ে চলে যায়। তাই ভয় হতো, কখনো কাউকে ভালোবাসিনি। কিন্তু তোমাকে দেখার পর আমার কি হয়েছে আমি জানি না। তোমাকে নিয়েই ভাবতে ভালো লাগে, তোমাকে দেখতে ইচ্ছা করে। আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমার আগে কখনো কাউকে ভালোবাসিনি, আর তোমার পরেও কাউকে ভালোবাসতে পাবো না। এই তোমাকে শুয়ে কথা দিলাম, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। বলেই ফাতেমাকে শক্ত করে জড়িয়ে ধরি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রাসেল কল করেছে। রাসেল বল। রাকিবের ছেলেরা আজ রাতে ড্রাগস স্মাগলিং করছে। ঠিক আছে, তুই সব ব্যবস্থা কর, আমি আসছি। এখন কোথা তুই? তোর ভাবিকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছি। কি, ভাবি রাজি হয়ে গেছে?
আমার থেকে বেশি পাগল তোর ভাবি, এখন রাখ তো। বলেই কলটা কেটে দেই। ফাতেমা লজ্জারাঙ্গে একটা হাসি দিয়ে বলে, রাসেল ভাইয়া ছিল নাকি? কি বললো? কিসের ব্যবস্থা করতে বললে? তোমার সাথে আমার জীবনের বাকি পথগুলো চলা, তাই তোমার থেকে কিছু লুকাতে চাই না। কি হয়েছে? কি এমন কথা? আমি সাধারণ কেউ নই, আমি একজন টপ মাফিয়া। তবে ভালো মানুষের ক্ষতি করি না। যারা এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায় তাদের ধ্বংস করে আমার গ্যাংয়ের কাজ। তুমি কি দ্য ইগল গ্যাংয়ের কিং জুনায়েদ? তুমি কি করে জানলে ইগল গ্যাংয়ের কিং জুনায়েদ? আমি তোমার খুব বড় একজন ফ্যান। আরেও ক্রেজি, মাফিয়াদের সবাই ঘৃণা করে আর তুমি বলছো তুমি ফ্যান? তুমি কিছুদিন আগে একটা গ্যাংয়ের হাত থেকে 20টা মেয়েকে উদ্ধার করেছিলে। সেখান থেকেই বুঝেছি তুমি আর যাই হও খারাপ নও। আচ্ছা, আমার সব খোঁজ খবরই রাখা হয় দেখছি। সব খোঁজ খবর রাখা হলেও এটা তো জানতাম না তুমি সেই জুনায়েদ। আস্তে, কেউ শুনলে সমস্যা হবে। এখন চলো, আজ রাতে আমার একটা মিশন আছে, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে প্রস্তুতি নিতে হবে। এরপর ফাতেমাকে ওর বাসায় দিয়ে আমি বাসায় এসে সবাইকে কনফারেন্স করে ডাকি। এরপর সবাইকে বুঝিয়ে দেই কিভাবে কি করতে হবে। আমাকে আজও কেউ দেখেনি, শুধু নামটাই জানে। কল কেটে অপেক্ষা করছি রাতের জন্য। রাত প্রায় 2টা, তখন রাসেলের কল। বল, কি খবর? চলে আয়, ওরা আমাদের সামনে। ঠিক আছে, আমি আসার আগে অ্যাকশনে যাস না। ওকে, আয় তুই। বাসা থেকে বের হয়ে চলে আসি ওদের আস্তানায়। কিছু সময়ের মধ্যে আমরা চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকি। মুহূর্তেই সবাই লুটিয়ে পড়ে মাটিতে। এরপর পুলিশকে ইনফরমেশন দিয়ে সিমটা খুলে ফেলে দেই। সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসি বাসায়। সকালে কারো ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উঠে সামনের দিকে তাকিয়ে আমার চোখ তো কপালে ওঠার অবস্থা। ফাতেমা কোমরে শাড়ির আঁচল গুজে আমার রুম গোছাচ্ছে। তুমি এখানে কখন আসলে? আরে তুমি উঠে গেছো? যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবার খাবো। তুমি আসলে কখন? আর রান্নাই বা করলে কখন? আরও 3 ঘন্টা আগে রাসেল ভাই নিয়ে এসেছে। রাসেল তোমাকে নিয়ে এসেছে? কোথায় ও? নিচে আছে, তুমি উঠো তো এখন, আর ফ্রেশ হয়ে নিচে এসো। আমি উঠে ফাতেমাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানে চুমু দিয়ে বলি, একদম ঘরের বেগম হয়ে গেছো। এটা তো আমার সংসার হবেই, তাই না? তাই আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। তোমার ঘর, তোমার সংসার, তুমি যেমন খুশি তেমন করে সাজিয়ে নাও। আচ্ছা, তার জন্য তো এখন আমাকে ছাড়তে হবে, তাই না? কি করব বলো? তুমি যে চুম্বকের মতো আমাকে টানছো তোমার দিকে। বিয়ের আগে এত রোমান্টিক হতে হবে না। এখন যাও ফ্রেশ হয়ে এসো। আমি ফাতেমার গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যাই। একটু পর ফ্রেশ হয়ে দেখি সব কিছু গোছানো। মুচকি হেসে নিচে এসে দেখি টেবিলে নানা রকমের খাবার সাজানো। রাসেল বলে, এত সময় ঘুমাস তুই? আয় তো তাড়াতাড়ি, ভাবির তো রান্না খাওয়ার জন্য আমার তস হয়েছে না। তোকে বারণ করলো কে? ভাবি বলল তুই আসলে খেতে দেবে। এখন কথা না বলে খেতে বসো। এরপর 3জন একসাথে খাবার খেয়ে নেই। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। রাসেলের থেকে বাইকের চাবি নিয়ে ফাতেমাকে নিয়ে দুপুরে পর্যন্ত ঘুরে ওকে ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে আসি। এভাবেই আমাদের ভালোবাসার দিনগুলো কাটছে। রাতভর মোবাইলে কথা বলা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, এর মধ্যে কেটে যায় 3 মাস। অফিস থেকে মাত্র বাসায় এসেছি, তখনই ফাতেমার কল। বলো। কোথায় তুমি? এখনো অফিসে নাকি? না, মাত্র বাসায় আসলাম। কোনো সমস্যা হয়েছে? আব্বুর কাছে আমাদের সম্পর্কে কথা বলেছি। এত তাড়াতাড়ি বলে দিয়েছো? আমি চাই না আব্বু অন্য কারো থেকে শুনুক, তাহলে আব্বু কষ্ট পাবে। আর গুড নিউজ হলো আব্বু তোমাকে আসতে বলেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে রাসেলকে নিয়ে আসছি। আচ্ছা, লেট যেন না হয়। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। রাসেলকে কল করে আসতে বলে ফ্রেশ হয়ে নেই। একটু পর রাসেল আসলে দুজনে চলে যাই ফাতেমাদের বাসায়। আঙ্কেল আমার দিকে তাকিয়ে জানতে চাই আমার বাসায় কে কে আছে। আমার কেউ নেই আঙ্কেল। আব্বু আম্মু আমি যখন ছোট তখনই মারা যায়। আঙ্কেল জানতে চাই আমরা কবে বিয়ে করতে চাই, আর ফাতেমাকে উনি আরও পড়াতে চাই। আমি বলি, সমস্যা নেই আঙ্কেল, বিয়ের পর আমি ফাতেমাকে পড়াবো, ওর পড়াশোনা কখনো বন্ধ হবে না। আঙ্কেল জানে তাহলে আগামীকাল কাজী রেখে আমাদের বিয়ে দিতে চাই উনি চায় না মানুষ এসব জানুক। আমি ঠিক আছে বলে আরও কিছু সময় আঙ্কেলের সাথে কথা বলে বাসায় চলে আসি। পরের দিন অফিস থেকে এসে রাসেলকে নিয়ে চলে আসি ফাতেমাদের বাসায়। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হয়। এরপর ফাতেমাকে নিয়ে বাসায় চলে আসি। রাসেল আমাদের গ্যাংয়ের লোকজনকে দিয়ে আগেই বাসরঘর সাজিয়ে রেখেছে। ফাতেমাকে বাসর ঘরে রেখে আমি বলি, তুমি একটু বসো, আমি যাবো আর আসবো।
এখন আবার কোথায় যাবে? আজ থেকে এই মাফিয়া জীবন শেষ করে দিয়ে আসি, তোমায় নিয়ে নতুন করে জীবন শুরু করব। বলেই নিচে এসে রাসেলকে বলি, একটা কাজ কর, কারো একটা লাশ হসপিটালে মর্গ থেকে এনে চারপাশে খবর ছড়িয়ে দে, মাফিয়া কিং জুনায়েদ মারা গেছে। কি বলছিস তুই? এতে করে কি হবে? আমি আর এই জগতে থাকতে চাই না, নতুন থেকে সব কিছু শুরু করতে চাই। আর তুই সব বাকিরা সব ছেড়ে দে আজ থেকে। ঠিক আছে, তাই হবে। বলেই রুমে চলে আসি। রুমে আসতেই ফাতেমা এসে আমার পাশ শুয়ে সালাম করে আমার বুকে মাথা রাখে, বলে, পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা তাদের ভালোবাসার মানুষকে আপন করে পায়। আমিও সেই ভাগ্যবান মানুষের মধ্যে একজন। আজ থেকে বাকিটা জীবন তোমার পাশে, তোমার হাতে হাত রেখে চলবো। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, পৃথিবীর মানুষগুলো দেখো তোমরা, আমার ভালোবাসা আমারই পাশে। বলেই ফাতেমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেই। এরপর দুজনে ডুবে যাই ভালোবাসার এক স্বপ্নের শহরে। পরের দিন সকালে সব জায়গায় আজকের হেডলাইন, মাফিয়া কিং জুনায়েদ মারা গেছে। ফাতেমা আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে বলে, আজ থেকে আর কেউ নেই জুনায়েদ নামে, তুমি শুধু আমার শরীফুল। আজ থেকে আমি শুধু তোমারই, আর তুমি শুধু আমার। গল্পটি এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই। ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।